আজ আমি ভাবছিলাম আমরা যদি দূরবীন নিয়ে মনোজদের অদ্ভুত বাড়ির ছাদে উঠি, সেই দূরবীন দিয়ে যদি আমরা গোসাই বাগানের ভূতকে অনুসন্ধান করার চেষ্টা করি, তাহলে কি খুব অত্যুক্তি করা হবে? আজকে যদি আমরা সেই রকম একটা চেষ্টায় ব্রতী হই, সেই রকম একটা অনুসন্ধান আমরা করি। আমার পাশে যিনি বসে আছেন তার পরিচয় দিলে শুধু শব্দ খরচ হবে, এবং তার পরিচয় কোনো আমার মনে হয় শব্দবন্ধে ধরা সম্ভব নয়। শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যার লেখা পড়ে, যার অনেকটা আমাদের শৈশব, আমরা যারা ওই সময়টায় বড় হচ্ছি, যে যখন স্মার্টফোনের দৌরাত্ম্য শুরু হয়নি এবং এই কম্পিউটার ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনে ততটা থাবা বসাতে পারেনি, থাবা গেড়ে বসতে পারেনি, সেই সময় আমাদের একটা খুব উত্তেজনাময় মুহূর্ত ছিল আনন্দমেলা পূজাবার্ষিকী। এবং সেই পূজাবার্ষিকীর ক্রেজ যে কি ছিল সেটা মানে একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমাদের বাড়িতে নিয়ম ছিল যে পরীক্ষায় যদি ভালো ফল হয় তাহলে পূজাবার্ষিকীটা আগে হাতে আসবে, আর পরীক্ষার ফল যদি খারাপ হয় তাহলে পূজাবার্ষিকীটা যখন বেরোবে তার কিছু পুজোর ঠিক আগে আগে হাতে আসবে। এবং পূজাবার্ষিকী উল্টেই তড়িঘড়ি যে সূচিপত্রে গিয়ে যে 2-3 জন সাহিত্যিকের জন্য আমরা একদম হাপিত্তেশ করে বসে থাকতাম, খোঁজ করতাম, তাদের মধ্যে অন্যতম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই সমস্ত পূজাবার্ষিকী পেরিয়ে তারপর যখন শৈশব, কৈশোর থেকে বয়ঃসন্ধিকালে উত্তীর্ণ হলাম, তখন পড়লাম যে পুতুল রানী হাপিস হয়ে যেতেই হাফ খরচা হয়ে গেল নিতাই। এই লাইনটা পড়ে আমার মনে একটা বজ্রপাতের মতন সেটার একটা কি বলবো, সেটার একটা এফেক্ট তৈরি হয়েছিল, যে এইরকম একটা লাইন দিয়ে একটা উপন্যাস আরম্ভ হতে পারে। তো আপনাকে প্রণাম এবং অশেষ কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন। লাস্ট অফ দ্য মহিকান্স বললেও কম বলা হয়। আমার যেটা খুব খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে প্রথমে, এই যে আপনার লেখা পড়ার জন্য আমাদের এই তীর্থের কাকের মতন বসে থাকা, হাপিত্তেশ করা, কখন পূজাবার্ষিকীটা হাতে পাবো, আপনার শৈশব কৈশোরে কি আপনি এরকম কোনো বিশেষ সাহিত্যিকের লেখা পড়ার জন্য খুব উন্মুখ হয়ে থাকতেন? দেখো, আমার শৈশবটা একটু অন্যরকম ছিল। আমাদের যে ছেলেবেলা ছিল, বাবার রেলের চাকরি ছিল, উনি খুব সৎ মানুষ ছিলেন, যে কারণে আমাদের কোনো বাড়তি রোজগার ছিল না, ওই বেতনের টাকা। ফলে আমাদের সংসারে টানাটানি লেগেই থাকত। ফলে বই কিনে দেওয়াটা আমাদের একটা বিশাল শৌখিনতা বলে মনে করা হতো। বই আমরা হাতে পেতাম না কিছু, অর্থাৎ ধরো কোনো পুজো সংখ্যা বেরোচ্ছে বাচ্চাদের জন্য, সেটা কিনে দেওয়া হতো না, দাম বেশি। বা ছোটদের বই, সেটাও হাতে আসতো না। ফলে আমার কি হতো, আমার তো পড়ার আগ্রাসী নেশা। আমি তখন ছেলেবেলায় আনন্দ বাজার পত্রিকা পুজো সংখ্যা আমার বাড়িতে আসতো, সেটা একটা উপন্যাস ছাপা হতো, সেইটি আমি আগাগোড়া পড়ে ফেলতাম। উপন্যাস তো পড়তে হবে, সমস্ত ছোট গল্প পড়ে ফেলতাম। তারপরে ধরো যা বাড়িতে ছিল বঙ্কিমচন্দ্র, সব ছেলেবেলায় পড়া। এইসব বড়দের বই বাচ্চাবেলায় পড়েছি বলে কোনো রেস্ট্রিকশন আমাদের বাড়িতে ছিল না, যা খুশি পড়ো, কোনো আপত্তি নেই। তো এইসব পড়ে আমি বড় হয়েছি। আর মজার কথা হলো, বড় হওয়ার পরে ছোটদের বই পড়েছি যখন সেগুলো হাতে এসছে। আমি ছেলেবেলায় পড়েছি বড়দের বই, আর বড় হয়ে পড়েছি ছোটদের বই এবং অন্যান্য বই, সবই পড়েছি। তো এইটাই হচ্ছে আমার ব্যাপার। আমি ছেলেবেলায় উদ্গ্রীব হয়ে থাকতাম বটে, কিন্তু হাতে বই পেতাম না। যেটা খুব খুব চিত্তাকর্ষক লাগলো আমার, এইটা কিন্তু আপনার বহু গল্প উপন্যাসের চরিত্রদের মধ্যেও দেখা যায়, যে এমন চরিত্র যারা খুব জাঁদরেল, যারা খুব রাশভারী, কিন্তু একটা কলমের আঁচড়ে আপনি তাদের মধ্যে এমন একটা কিছু সৃষ্টি করেন। আমার প্রথম ফুল ফ্লেজেড শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটদের উপন্যাস পড়া বড় বেলায়, সেটা হচ্ছে হারানো কাকাতুয়া। হ্যাঁ, সেইখানে আমি দেখছি যে একজন ব্যারিস্টার, যিনি প্রচন্ড জাঁদরেল, প্রচন্ড রাশভারী, তিনি এমন চিৎকার করে গান গাইছেন, এবং যে দিনটা তার বাড়িতে কাকাতুয়াটা ডাকাতি হবে, সারা পাড়া জেগে বসে আছে, তিনি এমন চিৎকার করে গান গাইছেন এবং এমন বেশি প্রথমে সাহাটা লাগিয়ে তার মনে হলো আজকে গলাটা চমৎকার সুরে খেলছে, করতে করতে তারপর তিনি যখন গান থামালেন, দেখলেন সবাই স্তম্ভিত হয়ে বসে আছে, হারানো ওই কাকাতুয়াটা লোকে এসে ডাকাতি করে নিয়ে চলে গেছে। এবং একজন গ্রামের এক বৃদ্ধ বসেছিলেন, তিনি বলেন যে বাবা, অনেকদিন ধরেই কানে তালা লেগেছিল, শুনতে পাচ্ছিলাম না, আজ তোমার গান শুনে কানটা ছেড়ে গেল বাবা।
এইটা কি অনেকটা আপনার ওই শৈশব কৈশোরের ভূমিকা? মানে এইরকম এত জাঁদরেল, এত রাশবাড়ি, আপাত দৃষ্টিতে সিরিয়াস চরিত্র, কিন্তু তাদের মধ্যে এই যে কোয়ার্কস গুলো দিয়ে যাওয়া কন্টিনিউয়াসলি। আর ছেলেবেলার অভিজ্ঞতা তো অনেক আছে, কারণ আমার বাবা বদলির চাকরি ছিল, সে কারণে আমরা নানান জায়গায় ঘুরে বেরিয়েছি। পড়াশোনার 12টা বেজেছে, বন্ধু বান্ধব সব হারিয়ে গেছে, ছিন্ন হয়েছে। হ্যাঁ। কিন্তু অভিজ্ঞতা অনেক হয়েছে, অনেক কিছু সঞ্চিত হয়েছে মনের স্মৃতির ভাণ্ডারে, অনেক কিছু সঞ্চিত আছে। তার মধ্যে নানা রকম মজার চরিত্র আছে, আর নানা রকমের কিম্ভূত চরিত্র আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু কল্পনা করে তো দিতে হয় লিখতে গেলে, কাজে কিছু কিছু কল্পনার সাহায্য নিয়ে লেখা। এসব মিলিয়ে মিশিয়ে আমার ভেতরে কি আছে আমি তো জানি না, ওই একটা কিছু হয়, একটা বিস্ফোরণ হয়। একটা কিছু মেলামেশা, কল্পনা বাস্তব সবকিছু মিলেমিশে একটা অদ্ভুতুরে একটা জগৎ আমার ভেতরেও আছে। তা না হলে আমি এই লেখাগুলো তো লিখতে পারতাম না। সেই কল্পনা এবং অন্যান্য সবকিছু মিলিয়ে মিশিয়ে অভিজ্ঞতা, এসব মিলিয়ে মিশিয়ে একটা জগৎ তৈরি হয়। কিন্তু লেখা কি হচ্ছে সেটা নিষ্ক্রিয়ভাবে ডিটাচমেন্ট নিয়ে দেখা আমার পক্ষে সম্ভব নয়। তার আমার লেখার কোনো বিচার আমি করতে পারি না। কি হয়েছে না হয়েছে জিজ্ঞেস করলে আমি খানিকটা তটস্থ হই, যে আমি কি লিখেছি আমি কি করে ব্যাখ্যা করব। সেটা একটা আমার কাছে একটা মানে কেউ যদি জিজ্ঞেস করে আপনি অমুক চরিত্রকে অমুক করলেন কেন, তাহলে সেটা ব্যাখ্যাটা আমার কাছে নেই। তার কারণ হচ্ছে, যখন আমাকে লিখতে বলা হয়েছিল প্রথম উপন্যাস যখন আমি লিখি বাচ্চাদের জন্য, তখন আমার মাথায় ছোটদের জন্য লিখছি এই ব্যাপারটা আমার ছিল না। এই কারণে যে আমি ছোটদের জগৎ তখন চিনি বলে মনে হতো না। ঘুণ পোকা তো তার আগে হয়ে গেছে। হ্যাঁ, তখন তো বড়দের লেখা হয়ে গেছে। আর আমার তখন বড়দের লেখা নেই, আমার সমস্ত চিন্তা ভাবনা, আমার সংকট যা কিছু বড়দের নিয়ে। ছোটদের জন্য কোনোদিন লিখবো এটা আমি ভাবিনি, কখনো কল্পনাও করিনি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাকে দিয়ে জোর করে লেখাতে শুরু করলেন, বাধ্য হয়ে লিখতে হলো, কারণ ওকে আমি খুব মান্য করতাম। তো সেই লিখতে বসে গিয়ে আমার যে সংকট তৈরি হলো যে আমি কি লিখবো, তখনই ওই সমস্ত উদ্ভট জিনিস, মনোজদের অদ্ভুত বাড়ির মধ্যে যা যা আছে সেগুলো সব বেরিয়ে এলো ভেতর থেকে। এগুলো যা ভেতরে ছিল আমার জানাই ছিল না। এইটা আমার এইটাই খুব জানতে ইচ্ছে করে, যে এইটা কি লিখতে গিয়ে আবিষ্কার করলেন, নাকি মানে লিখতে গিয়ে কোথাও আপনার মনে হলো যে, মানে যেটা আপনি বলছেন যে একটা একদম সহমত আমি, একটা অদ্ভুতুরে জগৎ সেটা মনের মধ্যে না থাকলে, মনের মধ্যে বিচরণ না করলে, মানে আমি বারবারই আপনার উপন্যাসের চরিত্রে ফিরে যাব, কারণ সেগুলো নিয়েই তো বড় হওয়া, সেগুলো ভুলতে পারি না। এই যে আদ্যাশক্তি দেববার মতন একটা চরিত্র মনোজদের অদ্ভুত বাড়িতে, ভজহরি পিস্তল নিয়ে ডাকাতি করতে বেরিয়েছে, রাত বিরেতে তার বাড়িতে পুলিশ পড়েছে, সেই দারোগাও আবার মানে একটা অত্যাশ্চর্য দারোগা, সেখানে আদ্যাশক্তি বলছে যাই করো করো, তল্লাশি করো করো, কিন্তু বাড়িতে জুতো পরে ঢোকা চলবে না। দারোগা বলছেন যে আপনি পুলিশের ডিউটিতে বাধা দেবেন না, আপনি এখান থেকে সরে যান, বলছে হ্যাঁ যাই করো করো, বাড়িতে জুতো পরে ঢোকা চলবে না। এই ধরনের যে অত্যাশ্চর্য, যার মধ্যে একটা কল্পনা রয়েছে, যার মধ্যে একটা ভীষণ আদ্যন্ত বাঙালি রসবোধ রয়েছে, এই জগৎটা ধীরে ধীরে আপনার মধ্যে তৈরি হলো কিভাবে? সেটা কি লিখতে গিয়ে, নাকি তার আগে থেকে কিছু সঞ্চিত হচ্ছিল মনের মধ্যে, সেই বিস্ফোরণটা কিভাবে হলো? এটা বলা এই কারণে মুশকিল যে আমার ভেতরে তো অনেক সংস্কারও ছিল ছেলেবেলা থেকে, যে বাড়িতে জুতো পরে ঢোকা টোকা বারণ ইত্যাদি ইত্যাদি। এই সমস্তগুলো ঠিক মানে যথাসময়ে চলে এলো, এই স্মৃতিগুলো চলে এলো যথাসময়। আমার নিজের বাড়ির যে সমস্ত প্রথা প্রকরণ আছে সেগুলো, এবং আমার কল্পনা শক্তির মধ্যে যা আসছে সেগুলো, এইসব মিলেমিশে একটা জগৎ তৈরি হলো। এবং দারোগার কথা তুই বলছো, আমি অনেক রকম দারোগা দেখেছি। আমার ছেলেবেলায় আমার আত্মীয় ছিলেন দারোগা, তার পরবর্তীকালেও কিছু দারোগা দেখেছি, নানান রকমের দারোগা। আমার দেখবে যে আমার যত দেখা দারোগা আছে তার চেয়ে বহুগুণ বেশি আমার লেখা দারোগা আছে, চরিত্র দারোগা আছে। সেগুলোকে নানান সময় নানানভাবে আমি মজার চরিত্র করে দাঁড় করিয়েছি। রোগা দারোগা, মোটা দারোগা, দাপুটে দারোগা, ভীত দারোগা, সব রকমই তৈরি করেছি। এখন এক এক সময় এক এক রকম মাথায় আসে ভূত চাপার মতো, সেগুলো লিখে ফেলি। আর এই হচ্ছে ব্যাপার। আপনি দারোগা নিয়ে বললেন, সেটা আমার খুব ইন্টারেস্ট, মানে হারানো কাকাতুয়ায় একজন যে দারোগা ছিল,
হ্যাঁ পরে সেই দেখা যায় যে সেই অন্যতম কুচক্রী। হ্যাঁ এটাও আমার আপনাকে জিজ্ঞেস করার ভীষণ ইচ্ছে, এই যে আপনি কিশোর সাহিত্য লিখছেন, শিশু কিশোর সাহিত্য লিখছেন বা শিশু সাহিত্যই যদি বলি, কোথাও গিয়ে যারা কুচক্রী আপনার গল্পে, যাদের তথাকথিত আমরা বলি যে নেগেটিভ চরিত্র বা ভিলেন, তারাও কিন্তু পুরোদস্তুর ভিলেন নয় আপনার গল্পে। তাদের সবারই একটা প্রাককথন রয়েছে, তাদের সবারই একটা নিজস্ব জগৎ রয়েছে, এবং কোথাও একটা গিয়ে শেষের দিকে গিয়ে সবাই যদি ভালো নাও হয়, সবাই একটা মীমাংসায় আসে হ্যাঁ যে আচ্ছা এইখান থেকে মানে পাঠক এরপর কল্পনা করে নিতে পারবেন যে গল্পের স্রোত কোন দিকে অতিবাহিত হবে। এইটা আমার এইটা আপনি তৈরি করলেন কিভাবে? আমার অত্যাশ্চর্য লাগে যে এটা কি শিশুদের মনের কথা ভেবেই, নাকি? এই শিশুদের মনের কথা ভাবার চেয়ে বড় কথা বলি যেটা যে আমি আমার নিজের মনের কথা ভাবি। আমার ভেতর তার শিশু বাস করে। আমি দেখেছি একটা মাঙ্গল্যের চিন্তা, অর্থাৎ সোজা কথা বলি, ধরো একটা লোক খারাপ কাজ করছে, তো লোকটার মধ্যে তো পুত্রস্নেহ আছে, লোকটার মধ্যে হয়তো অনেক ভালো জিনিসও আছে, অর্থাৎ তার মধ্যে ভালো এবং খারাপ দুটোই আছে, তার মধ্যে হয়তো খারাপটা একটু শক্তিশালী হয়ে উঠেছে, আর ভালোটা হয়তো খানিকটা নেমে গেছে। এখন এটাকে আমি একটা মানুষকে পুরোপুরি ভিলেন দেখানো বা পুরোপুরি তাকে একটা মানে একেবারে দুচ্ছাই করে ফাঁসি দিয়ে দেওয়ার মতো আমি করি না, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের দেখে। তার কারণ হচ্ছে যে ওই মানুষের মধ্যে যদি একটু ভালো কিছু থাকে, সেটাকে জাগ্রত করে তোলা, সেটাকে জাগ্রত করে তুললে তার খারাপটুকু হয়তো চলে যাবে। যে কারণে তোমার গোসাই বাগানের ভূতের যে লোকটা তো খারাপ কাজ করলো, তাকেও মানে জেল ফেল দেওয়া হলো না, তাকে দপ্তরের কাজ দেওয়া হলো। তো এইগুলো আমি করেছি একটাই কারণে, যে বাচ্চাদের মনে যেন এরকম একটা মানে নেগেটিভ চরিত্র সম্পর্কে একটা বিরূপ ধারণা যেন তৈরি না হয়, তার জন্য মনে হয় এটা যে সব মানুষের মধ্যে ভালো কিছু আছে। এইটার জন্য কি অনেকটা আপনার আধ্যাত্মিকতার চেতনা এবং বোধ দায়ী? কারণ সেটা আপনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে একটা বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি গেছেন, এবং সেটা আপনার প্রত্যেক বইয়ের প্রথম পৃষ্ঠা উল্টালেই দেখা যায়। সেটার জন্য কি অনেকটা এই মনোভাব খানিকটা সেটাই আমাকে প্রভাবিত করেছে, এবং বিশ্বাস করার সন্দেহ নেই। সেইটা একটা আমার মনে হয় যে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জাংচার, যে কারণে যেটা আপনি এবং যেটা মানে যেটা না বললে, যেটা না জিজ্ঞেস করলে হয়তো লোকে ক্ষমা করবেন না আমাকে এই সাক্ষাৎকারে, সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতের জগৎ। সেটা একটা আশ্চর্য জগৎ। আমরা ছোটবেলায় ভূত কিভাবে পড়ে বা দেখে বড় হয়েছি, খেয়ে নে নইলে ভূত এসে ঘাড় মটকে দেবে, পরীক্ষার ফল ভালো না হলে ভূত আসবে, এবং সামগ্রিকভাবে যেটা আমাদের মধ্যে গেঁড়ে বসেছে সেটা হচ্ছে ভূতের ভয়। এবার আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক জগতে প্রবেশ করে কি দেখলাম? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক জগতে প্রবেশ করে আমরা দেখলাম সতীশ ভরদ্বাজের দুজন পোষা ভূত আছে, হাঁদু আর ভুদু। তিনি মাঝে মাঝে তাদের সঙ্গে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যান, তারাও তাকে মাঝে মধ্যে সঙ্গ দেয়। হেতমগড়ের গুপ্তধনে একটা ভূত আছে, যে ভূত নিজে ভয় পায়, যে ভূত বিপদের সময় মানুষের মধ্যে শুট করে সেধিয়ে যায়। আবার যে ভূত বেরিয়ে এসে বলে যে হ্যাঁ দেখছি তুমি মানুষটা খুব একটা খারাপ নও, কিন্তু তোমার মধ্যে সাহসিকতার খুব অভাব, তোমার মধ্যে রুখে দাঁড়ানোর খুব অভাব, আমার মনে হয় তুমি এই জিনিসগুলোর উপর কাজ করতে পারো। তো এই বাকিটা আপনি আমাকে বলবেন যে এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই যে অত্যাশ্চর্য ভৌতিক জগৎ, এটার উৎপত্তি, এটার ব্যাকরণ, এটার প্রসার, মানে সেটা এবার আপনি বলবেন আমাকে। এখন দেখো, ভূত সম্পর্কে তো নানা রকম মত আছে। এখন অনেকে বলে ভূত বলে কিছু নেই, যে বলে ভূত বলে কিছু নেই সেও কিন্তু ভূতের গল্প পড়তে ভালোবাসে। এটা না মানে মানুষের আছেই এটা, ভূতের গল্পের মধ্যে যদি একটা গা ছমছমে কিছু ব্যবহার করে, ভূতের সে হয়তো ভয় পায় না, বা হয়তো ভয় পায়, যাই হোক। কিন্তু আমি দেখলাম যেরকম তোমার সুপারম্যান আছে, স্পাইডারম্যান আছে, সব তো মানে সুপার হিরো এরা। তো আমার তো সেরকম সুপার হিরো এমনিতে কোনো মানুষ সেই অর্থে নেই, কিন্তু ভূতকে দিয়ে আমি ওই সুপার হিরোর কিছু কিছু কাজ করিয়েছি। কিন্তু আমি আদ্যন্ত তাদের দিয়ে মজা করিয়েছি এই কারণে যে যাতে ওই ভূত জিনিসটা সম্পর্কে যে একটা ছেলে মেয়েদের মধ্যে যে একটা আতঙ্ক থাকে, বা বিশেষ করে গ্রামটা ইত্যাদি অঞ্চলে, সেটা যেন চলে যায়, সেটা যেন তাদের ঘাড়ে চেপে না বসে। সেই জন্য ভূতকে নিয়ে আমি মজা করতে শুরু করি।
তাতে আমার নিজেরও একটা মজা লেগেছে, এবং পাঠকদের যদি মজা লেগে থাকে তাহলে সেটা আমার পক্ষে সৌভাগ্যের বিষয়। আমাকে বলুন, এই ভাবনাটা আপনার মাথায় এলো কোথা থেকে যে ভূতকে নিয়ে মজা করা এক ব্যাপার, ধরুন নিধিরাম, যে আইকনিক চরিত্র যেটা গোসাই বাগানের ভূতে, নিধি একটা ভূতের যে একটা ব্যাক স্টোরি থাকতে পারে, একটা ভূতকেও যে ভৌতিক সমাজে দুর্ছাই করা হতে পারে, একটা ভূতকেও যে অন্তজ শ্রেণী, ওখানেও যে একটা শ্রেণী বিভেদ থাকতে পারে, একটা ভূতের পেছনেও যে সবাই মিলে লাগতে পারে, এবং সেই ভূতের শেষে গিয়ে একটা যে উত্তরণ হতে পারে, এই মানে দিস ইজ জিনিয়াস। মানে এই জিনিস বাংলা সাহিত্যে লেখা হয়নি, এবং ভবিষ্যতে আমি জানি না আদৌ লেখা হবে কিনা, নেভার সে নেভার। কিন্তু এইটা, যেটাকে আমরা বলি না শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক্সক্লুসিভ জগৎ, এইটা নিয়ে আমাকে একটু প্লিজ বলুন যে একটা ভূতের ব্যক্তিগত উত্তরণে অত্যাশ্চর্য ভাবনার উৎপত্তি কিভাবে। এখন দেখো, এগুলো বলতে গেলে বলতে হয় যে যখন আমি লিখি আমি একটু মগ্ন হয়ে লিখি। মানে বলতে হবে যে খানিকটা যেন লেখার আগে আমি কিছু ভাবি না, তাই কোনো প্লট ভাবি না, কোনো স্কিম ভাবি না, কোনো গল্প ভাবি না, ভাবতে পারি না। ভাবি না বলতে এই নয় যে ইচ্ছে করে ভাবি না, তা নয়। আমি চেষ্টা করে দেখেছি যে আগে থেকে একটা গল্প ভেবে আমি লিখবো, কিন্তু আমি পারি না লিখতে। এই মনোজদের অন্ধবাড়ি যখন লিখি বা গোসাই বাগানের ভূত যখন আমি লিখি, তখনও কোনো গল্পের আইডিয়া আমার মাথায় নেই। আমি জাস্ট লিখতে বসে একটা লাইন, প্রথমে একটা লাইন লিখি, এই লাইনটা লিখে লাইনটা পছন্দ হয়, তারপরে আমি ভাবতে শুরু করি। ওই লাইনটা থেকে আমি আস্তে 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 দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন এভাবে লিখতে থাকি। আর লিখতে লিখতে যাকে বলে ভিজুয়ালাইজ করা, অর্থাৎ আমি যে লিখছি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, এই দেখতে দেখতে লিখি, যেন খানিকটা আমি তাদের অনুসরণ করে যাচ্ছি, তারা যা করার করছে আমি তার অনুলেখক মাত্র। এইরকমভাবে একটা মগ্নতার ভেতরে লিখি বলে আমি আমার লেখাকে কখনো ব্যাখ্যা করতে পারি না, যে আমি কেন লিখেছি, ওটা কেন কিভাবে করলাম, বা তার কোনো একটা সায়েন্টিফিক প্রসেস আছে কিনা, সেটা কিন্তু নেই। না থাকার ফলে ওই মগ্ন হয়ে লেখার ফলে আমার মাথাতে যা আসে তাই আমি লিখে ফেলি। আর লিখতে লিখতে সন্দেহ হয় যে লেখাটা কি হলো না হলো, ভালো হলো কি হলো না, সব সন্দেহ থাকে, তারপরেও লিখে ফেলি, যা আসে কলমে লিখে ফেলি। এইভাবেই আমার লেখা। ফলে আমি আমার লেখাকে ঠিক ব্যাখ্যাটা করতে পারি না, কেন কিভাবে হয়েছে। মানে এই যে আপনি বলতে চান যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই যে অত্যাশ্চর্য অদ্ভুতুড়ে জগৎ, যেখানে ভূতেদের একটা ইমোশন রয়েছে, ভূতেদের তো আমরা ছোটবেলা থেকে কি জানি যে এটা অবয়ব, তাও নয়, মানে কায়াহীন আর কি, তাদের তাদের ভূতেদের আবার ভালো লাগা খারাপ লাগা কি, তারা এলে তো মানুষের ভয় করবে। সৌমিত্র চট্টোপাধ্যায় একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি ভূতে বিশ্বাস করি না, ভূতের ভয় বিশ্বাস করি। এইটা কি আপনার ক্ষেত্রেও সত্যি, মানে নাকি আপনি ভূতে বিশ্বাস করেন? ভূতে আমি বিশ্বাস করি খানিকটা। আচ্ছা। সৌমিত্রর আবার ভূত, সত্যিকারের ভূত দেখেছিল সৌমিত্র। সে মুখে যাই বলুক, তবে এক জায়গায় তো ওই একটা টিভি প্রোগ্রামে বলেছিল সে ভূতের গল্প, যখন রেডিওতে চাকরি করতো রাত্রিবেলা, তারপরে বলেছিল। তার মানে ভূতে একেবারে অবিশ্বাস করতো না সৌমিত্র। তো যাই হোক, আমাকেও বলেছিল গল্পটা পার্সোনালি। তো ফলে কিন্তু আপনি নিজে ব্যক্তিগতভাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভূতে বিশ্বাস করেন? কিছু কিছু এরকম অভিজ্ঞতা হয়েছে। একটা বলবেন, একটা যে কোনো একটা গল্প সবাই জানে, যেটা আমি ছেলেবেলায় আমি একটা মেম সাহেবের একটা পায়ের শব্দ শুনতাম। আমার বাবা কিছু পুরোনো আসবাবপত্র কিনেছিলেন, তার মধ্যে একটা ডাইনিং টেবিল ছিল মস্ত, সেটা আমাদের শিলিগুড়ি বাড়িতে এখনো আছে। তো রাত্রিবেলা, এটা একদিনের ঘটনা নয়, আমরা 3 বছর কাটিয়ারে ছিলাম, 3 বছর কন্টিনিউয়াসলি কিছুদিন পর পরে আমি শুনতাম রাত্রিবেলা একটা মেম সাহেবের পায়ের শব্দ আসে, এবং সেই টেবিলটাকে কয়েকবার পরিক্রমা করে তারপর চলে যায়। এই শব্দটা শুধু আমি শুনতাম, আর কেউ শুনতো না। কেউ বিশ্বাস করতো, বাচ্চাদের কথা তো কেউ বিশ্বাস করে না, আর এরকম ব্যাখ্যা ট্যাখ্যা দিত। কিন্তু আমি দিনের পর দিন শুনেছি। প্রথম প্রথম তো ভীষণ ভয় পেতাম, পরের দিকে ভয়টা চলে গিয়েছিল, কিন্তু ওই জেগে ওই শব্দটা আমাকে শুনতে হতো। আমি শব্দটা চলে গেল, আমি আবার ঘুমিয়ে পড়তাম। এটা রেগুলার হতো গভীর রাত্রে। তো এইটা একটা ঘটনা। তারপরে আরো কিছু কিছু ঘটনা আছে, সব ঘটনা। কিন্তু আপনাকে তিনি কখনো উত্ত্যক্ত করেননি? না, কিন্তু শব্দটা শুধু আমাকেই শুনিয়েছে, আর বাড়ির কেউ কখনো শোনেনি, কিন্তু আমি শুনেছি।
শুধু আমি শুনতাম রাত্রি 1:30-2টার সময় ঘুম ভেঙে যেত, ওই শব্দটা সাহেব আসতেন, পেছনে গেট দিয়ে ঢুকতেন, অনেকটা বাগানের অনেকটা রাস্তা এসে আসতেন, এসে ঘরে ঢুকতেন, ঢুকে চারপাশে হাই হিলের শব্দ ঘুরছে, 3-4 বার ঘুরে তারপরে আবার আস্তে 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 শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যেত। এটা আমি দিনের পর দিন শুনেছি 3 বছর ধরে। ধরো 7 দিন পর, 15 দিন পর, 3 দিন পর, এরকম রেগুলার শুনছি। অবিশ্বাস্য ব্যাপার। আমাকে আরেকটা জিনিস বলুন, লেখকের সৃষ্টির মধ্যে তো তার নিজস্ব সত্তা বেশ কিছুটা মিশ্রিত থাকে, বা নাও থাকতে পারে, সেটা মানে আপনার ক্ষেত্রে আমি সেটা জানি না, সেটা আপনাকে আমার জিজ্ঞেস করার রয়েছে। এই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিশেষ করে শিশু কিশোর উপন্যাসে, আমি বারবার এগুলোতে ফিরে যাচ্ছি, আমি একটু পরে বড়দের গুলোয় যাব, যে হেতমগড়ের গুপ্তধন ধরুন বা মনসের অদ্ভুত বাড়ি, একটা একটা মোটিভ আমি পাচ্ছি শুরুতে, যে বলছে যে ছবি খোঁজো, ছবি খোঁজো, ছবিটা হারিয়ে গেছে, কন্দর্প নারায়ণের, কুমার কন্দর্পের ছবিটা হারিয়ে গেছে, ছবিটা খুঁজতে হবে। আচ্ছা, হেতমগড়ের গুপ্তধন মানে কোথাও একটা গুপ্তধন রয়েছে, আর কোথায় রয়েছে কেউ জানে না, কিন্তু গল্পটা শুরু হচ্ছে কিভাবে, মাধববাবু দাঁত খুঁজে পাচ্ছেন না, তাই না, একটা হুলুস্থুলু পড়ে গেছে, মাধববাবু রেগে গিয়ে মানে বেরিয়ে গেলেন, এবং এটা অপূর্ব। তারপরে একটা প্যারাগ্রাফ রয়েছে যেখানে মাধববাবু বংশ পরম্পরায় খুব রাগী, তার বাবা একবার রেগে গিয়ে সারা রাত গাছে উঠে বসেছিলেন। হ্যাঁ, মানে তারপরে মানে একদম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খুব ক্লাসিক সিগনেচার স্টাইলে গল্পের স্রোত অতিবাহিত হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে এই ছবি খোঁজা বা কোথাও একটা গুপ্তধন খোঁজা, তার বাইরে গিয়ে প্রত্যেকটি মানুষ যারা এই উপন্যাসের চরিত্র, তাদের যাত্রাটা মুখ্য হয়ে উঠছে, ওটা গৌণ হয়ে গেল। এবং তাদের যে তারা ভয় পায়, তারা প্রতিবাদ করতে পারে না, বা কেউ হয়তো যেটা আপনি বলছেন তথাকথিত নেগেটিভ শেড, সবার মধ্যে একটা চারিত্রিক উত্তরণ ঘটে। এবং এটার জন্য মানে আমরা যে আপনার কাছে কি কৃতজ্ঞ, সেইটা বোধহয় আমাকে একবার মৌখিকভাবে প্রকাশ করতে হতো। এই স্টাইলটাও কি আপনার মানে লিখতে লিখতেই তৈরি হয়েছে, নাকি শুরু থেকে আপনি যে একটা মোটিভ দেবেন, কিন্তু যত উপন্যাস এগোবে সেই মোটিভটাকে আপনি পাশে ঠেলে যাত্রাপথটা মুখ্য হয়ে উঠে এবং চরিত্রের উত্তরণের সাথে লাস্টে গিয়ে কোথাও একটা মিশে যাচ্ছে? সেটা আপনার থেকেই হয়, আমি তো আগে থেকে কিছু ঠিক করি না, একেবারেই ঠিক করি না। এবং একটা জিনিস থাকে যে আমি খুব হিংস্রতা কিছু দেখাবো না, বা খুব রক্তপাত কিছু দেখাবো না, খুব খারাপি দেখাবো না। এটা কি আরেকটা চ্যালেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে? না, সেক্ষেত্রে মোটামুটি আমি এগুলো আমি নিজের জীবনে, আমার জীবনে এগুলো কাঙ্ক্ষিত জিনিস নয়। আচ্ছা, আমার জীবনে এগুলো আমি তো সবসময় এগুলোকে অ্যাভয়েড করি, হিংস্রতাকে আমি মোটামুটিভাবে আমার জীবনে স্থান দিই না বা কিছু। আর একটা জিনিস হলো যে বাচ্চাদের জগৎ ভেবে আমি লিখি না। আমি নিজে শিশু না হয়ে গেলে কিন্তু আমি বাচ্চাদের জগৎ আলাদা করে দেখে কেউ লিখতে পারবো না। খানিকটা শৈশব যেন আমাকে এসে ধরে যখন আমি লিখি তখন। আর ওই যে একটা মজারু চরিত্র যখন দেখছি, নানা রকম মানুষের নানা রকম বিকার দেখছি, বা নানা রকম বদল বদল দেখছি, একটা গম্ভীর মানুষ কি করে হাস্যকর কিছু কাজ করে ফেলছেন, এই সমস্ত এগুলো আপনার থেকে চলে আসছে আমার ভেতরে। এগুলো নিয়ে আমি যে আলাদা করে ভেবেছি, কিছু চিন্তা ভাবনা করেছি, গবেষণা করেছি, এমন কিচ্ছু নয়। জাস্ট লিখতে লিখতে এগুলো এসে গেছে। সুতরাং বলতে পারো যে একটা খানিকটা মোটিভেশনাল যদি বলা যাচ্ছে, সে আমি বলতে পারবো না, কারণ ওই রকম মোটিভ নিয়ে আমি লিখছি না। আমি লিখছি একটা মজার জগৎ তৈরি করার জন্য, আর লিখতে লিখতে ওটা হয়ে যাচ্ছে। জিনিয়াস ছাড়া তো এই জিনিস সম্ভব নয়। এবার আমরা শিশু কিশোর সাহিত্য থেকে যদি একটু বড়দের সাহিত্যের দিকে আসি, আমি এই প্রথম লাইনটা যে কতবার পড়েছি, মানে আমি আপনার সাক্ষাৎকার বা আপনার সামনে বসে আছি বলে বলছি না, পুতুল রানী হাপিস হয়ে যেতেই হাফ খরচা হয়ে গেল নিতাই, এইটা আমার এক ফিজিক্সের মাস্টারমশাই আমাকে বলেছিলেন, যে এটা অকল্পনীয় যে এইরকম একটা লাইন দিয়ে উপন্যাস শুরু হচ্ছে, বা এইরকম একটা লাইন দিয়ে একটা উপন্যাস শুরু হচ্ছে। 1929 সালের শীতকালের এক ভোরে হেমকান্ত চৌধুরীর হাত থেকে দড়ি সমেত কুয়োর বালতি জলে পড়ে গেল। এই যে এই একটা আঁচড় আপনি কাটলেন, তারপরে চরিত্র মানে প্রথমত তো আমার মনে হয় মানব জমিন নিয়ে আপনার একটা আলাদা সাক্ষাৎকার নেওয়া উচিত। অকল্পনীয় মানব চরিত্রের বিশ্লেষণ, এবং প্রতিটা চরিত্রের মধ্যে রক্ত মাংস রয়েছে। আমি দুটো জায়গা নিয়ে আপনাকে জিজ্ঞেস করি, যে দুটো আমার জিজ্ঞেস করার খুব ইচ্ছে। আপনি দীপনাথকে এতটা সনাতনী রেখেও শেষে একটা কালির আঁচড় দিলেন। হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে।
অনেকে করেছে। আসলে আমি যখন লিখতে লিখতে অনেকটা লিখে ফেলেছি, তখন আমার মনে হলো যে দীপনাথকে যে আমি এত নিষ্কলঙ্ক তৈরি করছি, দীপনাথের কি কোনো দুর্বলতা নেই? দুর্বলতা আমাদের সকলের ভেতরে আছে। আর এই যে দুর্বলতা, আহ, এত নিষ্কলঙ্ক, এটাকে তো মোটিভেশনাল, মানে এটা বলবো, এটা আমি ইচ্ছে করে করেছি যে দেবনাথকে আমি এতটা পবিত্র করব না, এতটা শুভ্র রাখবো না। এই পাহাড়ের কাছে গিয়ে আত্মসমর্পণ করবে, সে ঠিক আছে। উজানে যাও দীপনাথ, হ্যাঁ, উজানে কিন্তু যাও। কথা হচ্ছে যে আমি তাকে যদি এতটা নিষ্কলঙ্ক করি, তাহলে উম, আহ, এটা আমার একটা মানে আহ, আত্মবিশ্লেষণ ছিল যে আমি বড় বেশি উম, পুত পবিত্র একটা মানে পোপের একটা ভূমিকা নিচ্ছে বলে মনে হয়। তাই ওইটা আমি করেছি। এটা অনেকে আমাকে বলেছিল, কিন্তু এটা তুমি প্রথম বলছো তা নয়, অনেকে কিন্তু বলেছে যে এটা কেন করলে না। এবং মণিদীপার বারংবার প্রলোভন সত্ত্বেও যখন আমরা হ্যাঁ, উপন্যাসের শুরুতে দেখছি সে ওই স্টেপটা নিতে পারছে না, হ্যাঁ, সে চৌকাটে, মানে তার বস তাকে বলছে যে তুমি কি, তুমি যাও, তুমি, ও চৌকাট থেকে পিছিয়ে আসছে। এইটা যে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এই সিদ্ধান্তহীনতা, এটা যে আমরা কি রিলেট করেছি, মানে হয়তো ওই পরিস্থিতি নয়, কিন্তু ওই যে সামগ্রিকভাবে একটা সিদ্ধান্তহীনতায় ভোগা, যে আমি বেরিয়ে যেতে পারছি না, বেরিয়ে মানে আমি পরের পদক্ষেপটা নিতে পারছি না, এইটা একটা সেকশন। আরেকটা হচ্ছে, দুটো জায়গার কথা আমি উল্লেখ করি। একটা হচ্ছে যখন তৃষা আর শ্রীনাথের ছেলে, সে কি তৃষা শ্রীনাথের ছেলে আমরা কেউ জানি না, সে শুয়ে শুয়ে ভাবছে রাত্রিবেলা, সজল সজল সে শুয়ে শুয়ে ভাবছে রাত্রিবেলা, যে মাঝে মাঝে সে ভাবে যদি জেঠু তার বাবা হতো। এটা শুনে তার সারা শরীরে রোমাঞ্চ হয়, সে রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবে যেন জেঠুই আমার বাবা হয়। এই লাইনটা লিখলেন কি করে? মানে এইটা পড়তে গিয়ে না, মানে আমি যতবার এই জায়গাটা পড়ে আমি শিউরে উঠি। এই লাইনটা লিখলেন কি করে? সে যেন সে বিছানায় শুয়ে শুয়ে রোমাঞ্চিত হয় আর ভাবে যেন জেঠুই তার বাবা হয়। পরবর্তীকালে গিয়ে আমরা দেখবো সেই সজলের সঙ্গে শ্রীনাথের এক অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, এবং কোথাও একটা গিয়ে তৃষাও যেন একটু একটু সাইড লাইন হয়ে সজল আর শ্রীনাথ তারা অনেকটা বেশি। এই লাইনটা আপনি বলুন, এই লাইনটা লিখলেন কি করে? যখন লিখেছি তখনকার ব্যাপারটা মনে নেই এখন, তবে একটা মনে হয়েছে, যেটা সেটা হচ্ছে যে জেঠু অনেক স্মার্ট, অনেক সাহসী এবং ফ্ল্যামবয়েন্ট। ওইরকম টাইপের, সেটা হয়তো ওকে আকর্ষণ করেছিল। এখন আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ অনেকদিন আগে লেখা। তো ওইরকম কিছু একটা হবে আর কি। মানে এই যে একটা বাচ্চা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে যেন জেঠুই তার বাবা হয়, এই লাইনটা পড়ে আমি যেমন হতোদ্যম হয়ে গেছিলাম, তেমনি আরেকটা জায়গা, একটু বড়দের জায়গা, সেটা হচ্ছে শ্রীনাথ যখন প্রথম অন্য পাড়া থেকে যৌন সঙ্গম করে আসে, তৃষা তার কাছে যাচ্ছে এবং তৃষা তার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ছে, এবং শ্রীনাথ আরো কুঁকড়ে যাচ্ছে, এবং তৃষা তাকে কিছুক্ষণ পর ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনুচ্ছেদটা শেষ হয় এই লাইনটা দিয়ে, যে তৃষা বুঝে গেল যে শ্রীনাথ আজ অন্য শরীরে স্পর্শ পেয়েছে, যে শ্রীনাথ আজ খরচা হয়ে গেছে। এগুলো কি মানে আপনি, মানে আমি তাহলে এগুলো বলতে হবে যে মানে একেবারে ম্যাভরিক, একেবারে জিনিয়াস, মানে এগুলো কি লিখতে লিখতে নাকি এগুলো লিখতে লিখতে এসছে। এগুলোর ভেতর থেকে মোটিভেশনাল লেখা নয়, এগুলো ভাবে লিখতে লিখতে চলে এসছে। আপনার থেকে চরিত্র নিজেরা যেন রিয়াক্ট করছে, আমি অনুসরণ করছি, এরকম ভাবে এসছে। আর এই যে নানান চরিত্রের সমীকরণ, মানে আমি দূরবীনেই বলতে চাই যে ধ্রুবর সঙ্গে তার বাবার যে সমীকরণ, এবং কেউই কিন্তু মানে কাউকেই আপনি ভাইসের বাইরে রাখেননি, মানে সবার মধ্যে ভাইস রয়েছে, ধ্রুবর মধ্যে রয়েছে, ধ্রুব প্রচন্ড মদ খায়, অথচ ধ্রুব আর রেমির এই যে একটা অদ্ভুত সম্পর্ক, ধ্রুব একটা সময় রেমিকে বলছে তুমি যাও, ওর সাথে চলে যাও, তুমি যাও না, ওর সাথে চলে যাও, আমার কোনো অসুবিধা নেই, তুমি যাও। আবার তাদের ফুলশয্যার রাতে ধ্রুব এক ফোঁটা মদ স্পর্শ করছে না, এক ফোঁটাও মদ খাচ্ছে না, এবং ধ্রুব চৌধুরীর সঙ্গে তার বাবার সম্পর্ক, তার বাবা স্বদেশী আন্দোলনে করেছেন, এখন বিরাট নেতা, তিনি রেমিকে প্রচন্ড ভালোবাসেন, কিন্তু ধ্রুব সবসময় কিছু একটা সন্দেহ করছে। এইগুলোর মধ্যে কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা মিশে রয়েছে? মানে ধ্রুবর সঙ্গে এই যে নানান পারস্পরিক সম্পর্কের সমীকরণ, টানাপোড়েন, জটিলতা, এবং এটা যে পুরোটা মেনটেন করা, যে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে না যে গল্পের গতি রুদ্ধ হয়ে গেছে,
চরিত্ররা গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে সমীকরণটা মানে একদম টাগ অফ ওয়ার চলছে তাদের মধ্যে। এইটা কিভাবে? এটা ওইভাবেই যেভাবে আমি লিখি সেভাবেই লিখেছি এবং এগুলো মাথায় চলে এসছে। এগুলো করতে করতে লিখতে 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 যখন আমি প্রত্যক্ষ করছি, ভিজুয়ালাইজ করছি চরিত্রগুলোকে, তখন ওই চরিত্রগুলোর মধ্যে টানাপোড়েনগুলো তৈরি হচ্ছে। এবং আমি চেষ্টা করেছি বরাবর নর্মাল রাখার, আর যেন কিছু অস্বাভাবিক করে না হয়। নর্মাল বলতে একটু বোঝান। নর্মাল বলতে যে মানুষের ভেতরে যে সমস্ত ধরো বৃত্তি প্রবৃত্তিগুলো আছে, ঘৃণা আছে, চয়েসেস আছে নানা রকম। যেমন তো বাবার সঙ্গে তার যে সম্পর্কটা তৈরি হলো সেটা একটাই কারণে যে ধ্রুব বাবাকে যা চেয়েছিল, যেরকম দেখতে চেয়েছিল সেই রকম বাবাকে সে পায়নি। একটা দিক খুব ভালো যে হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, স্বদেশী আন্দোলনের লড়েছে, সেটা খুব ভালো। সেইটাকে সে শ্রদ্ধা করে। আবার বাবার যে পতন নেতা হিসেবে সেটাকে অপছন্দ করে। বাবার প্রতি তার লাভ হ্যাড রিলেশন, প্রচণ্ড শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, আবার তার প্রতি ঘৃণাও আছে। তার এই যে দুটো চরিত্র বাবার, এই দুটো চরিত্রকে সহ্য করতে পারে না। সে একটাকে পছন্দ করে আরেকটাকে পছন্দ করে না, অথচ দুটোকেই তাকে নিতে হবে, কারণ বাবার মধ্যে দুটো চরিত্র রয়েছে। এই টানাপোড়েনে সে ভুগছে। সেই জন্যই আসলে ওই বাবার সঙ্গে ওই টানাপোড়েন আগাগোড়া আমি দেখিয়েছি, দোলাচল চলছে। কিন্তু যদি এই টানাপোড়েনে সে ভুগে, তাহলে আমাকে একটা কথা বলুন, সে বাবার সামনে এসে কুঁকড়ে যায় কেন? তার সেটা কি ব্যক্তিত্বের জন্য? সেটা ব্যক্তিত্বের জন্য। সেই ব্যক্তিত্বের জন্য বাবাকে সে ছেলেবেলা থেকে ভয় পেয়ে এসছে, ওই স্মৃতিটাকে হন করে বলে বাবার সামনে এসে কুঁকড়ে যায়। কিন্তু আবার রেমির সঙ্গে তার শ্বশুরের যখন সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা আবার ভীষণ আলাদা। একদম আলাদা। সেটা আবার প্রচন্ড আলাদা, মানে একদম মানে বাবা মেয়ের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আর এই হেমকান্ত চৌধুরীর সঙ্গে, আমি ভদ্রমহিলার নামটা কি করে ভুলে গেলাম, রঙ্গময়ী, যার সঙ্গে এই মানে আমি যদি মহিলা হয়ে জন্মগ্রহণ করতাম, আমার অভিনয়ের ড্রিম চরিত্র হতো রঙ্গময়ী। ঠিক, রঙ্গময়ী চরিত্রটা মেরুদণ্ডের কাজ করেছে, অসম্ভব, এবং মেরুদণ্ডের কাজ করেছে। এবং সবসময় গিয়ে মানে তাদের যখন বিয়েও হলো, সেই বিয়েটা হয়তো লৌকি বিয়ে যেটাকে আমরা বলি, সেটা নিয়ে শোরগোল হলো না, সেটা নিয়ে কোনো ঢাকঢোল পেটা হলো না। কিন্তু আবার কি আশ্চর্য, তার পরের প্রজন্ম ইনফ্যাক্ট ধ্রুব, সে জানে যে তার ওই রকম একজন অবলম্বন আছে, সে ক্রাইসিসে পড়লে সে তখন বৃদ্ধা হয়েছেন, একটা এক কামরার ফ্ল্যাটে রয়েছেন, সে তখন বারবার ওখানে ফিরে যায়। সে তখন রঙ্গময়ী তার বাবাকে নিয়ে তখন ধ্রুবকে বলে, যে রঙ্গময়ী ওর বাবাকে অন্যভাবে চেনে, পালিয়ে গেছিল, মাঝে মধ্যে চিঠি আসতো, হেমকান্ত মুষড়ে পড়ছেন, বিমর্ষ হয়ে পড়ছেন, অকল্পনীয়। মানে এই তিন প্রজন্ম। আর আমার যেটা আরেকটা লাইন না পড়ে আমি থাকতে পারছি না, এটা আমাকে ক্ষমা করবেন, এটা আমার একটা ফ্যান মোমেন্টের মতন হচ্ছে, তো আমি আরেকটা লাইন না পড়ে থাকতে পারছি না। ও আচ্ছা, এই বইতে সেটা নেই, মলাটটা যেহেতু ড্যামেজড হয়েছে। দূরবীনকে সোজা করে ধরলে যেমন দূরের জিনিস কাছে দেখায়, তেমন দূরবীনকে যদি উল্টো করে ধরা হয় কাছের জিনিস। এইটার আমাকে একটু ব্যাখ্যা দিন। এটাই, যেহেতু এটা আমি টুকরার উপন্যাস, 50 বছর এগিয়ে এবং 50 বছর পিছিয়ে বারবার উপন্যাসটা উল্টে পাল্টে যাচ্ছে, এটা নিয়ে প্রথম দিকে তো ওকে তো মানে অবাক হয়ে গিয়েছিল যে ব্যাপারটা কি হচ্ছে। এইটা ওই দূরবীন যেহেতু ওই কাছের জিনিস দূরে, দূরে জিনিস কাছে দেখায়, বারবার উল্টে পাল্টে যাচ্ছে, সেভাবে আর কি উপন্যাসটা লেখা হয়েছে। তা সুতরাং এটা একটা নতুন পদ্ধতি প্রকরণে লেখা। তো উপন্যাসটার লেখার সময় আমি ভেবেছিলাম যে এটা হয়তো পাঠক নিতে পারবে না। তো আচ্ছা, এই ভয়টা আপনার মনের মধ্যে কাজ করে এত বছর সাহিত্য ছিল? এবার পাঠককে ভেবে দেখছি না, কিন্তু এটা ভেবেছিলাম যে এটা পাঠক আর নেবে না। আমার তো অনেক গল্পই নেয়নি, বা অনেক প্রথম থেকে সম্ভব লেখাগুলো প্রত্যাখ্যান করেছে, এটাও নেবে না। কিন্তু ভাগ্য ভালো যে দূরবীন সেভাবে প্রত্যাখ্যাত হয়নি। দূরবীন কি বলবে, দূরবীনের মতো উপন্যাস প্রত্যাখ্যান করার সাহস বাঙালি পাঠকের নেই। আমি জাস্ট একটা ছোট্ট পোর্শন আপনাদের পড়ে শোনাই। বরাহুত অনাহুত বাঙালি শিল্পীদের হঠাৎ গিয়ে হাজির হওয়া প্রবাসী বাঙালিদের কিছু কিছু শিরোপ্পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি। দেশ দেখা বা বিদেশে গিয়ে অর্থ উপার্জন বা খ্যাতি ও প্রতিষ্ঠা পাওয়া ইত্যাদি নানা উদ্দেশ্যেই এরা নিজের গরজে গিয়ে হাজির হন। ঢালা ও বিদেশি মুদ্রা না থাকায় এদের নির্ভর করতে হয় বাঙালিদের ওপরই। একই শিল্পী বারবার যাওয়ার ফলে ব্যাপারটা একটু ঘাড়ে চাপার মতো দাঁড়িয়ে যায়। কাহাতক একই রকম গান বারবার $10 টিকিট কেটে তারা শুনবেন। শুধু টিকিট কাটাই তো নয়,
গোটা অনুষ্ঠানের ব্যবস্থা, খাওয়া দাওয়ার বন্দোবস্ত, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য যোগাযোগ করে দেওয়া ইত্যাদির ঝামেলাও কম নয়। দুঃখের বিষয়, সাহেব মেমদের দর্শক বা শ্রোতা হিসেবে এরা পান না, কাজেই নির্ভর করতে হয় বাঙালিদের উপরই। বিদেশে চাকুরিজীবী বাঙালিদের না আছে তত টাকা, না আছে তেমন সময়, তবু কেউ গিয়ে হাজির হলে এরা তাকে ফেলেন না, সাধ্যমতো সাহায্য করেন। এইটা 2025-এও সমান প্রাসঙ্গিক, 2025-এও এর পটভূমি বিন্দুমাত্র বদলায়নি। হ্যাঁ, এবার এক্সেপশন কি, মানে রবিশঙ্কর এক্সেপশন, কিন্তু রবিশঙ্করকে তো আপনি সেই অর্থে বাঙালি বলবেন না। হ্যাঁ, কিন্তু মানে এই আবার দেখুন ভ্রমণ সমগ্রে, মানে এটা তাহলে বলতে হবে আপনার অবচেতনই হয়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বেড়াচ্ছেনের থেকেও একটা কালচার, একটা জাতি, সেটা খাওয়া দাওয়ার বর্ণনা থেকে, দোকানপাটের বর্ণনা থেকে, মানসিকতার বর্ণনা থেকে, সেইটা আমার মনে হয় যত ভ্রমণ বৃত্তান্ত পড়ছি মুখ্য উপজীব্য হয়ে উঠছে। এই বেড়ানোর কোনো অভিজ্ঞতা বা এই লেখার কথা কিভাবে মাথা, মানে সেটা কি বেড়াতে বেড়াতেই মাথায় এসেছিল? না, এটা তাগাদায় লেখা। আমি যখন প্রথমবার আমেরিকা গিয়েছিলাম, ছবিটা কি ভালো, প্রথমবার আমেরিকা যাওয়ার সময় আমার যে অভিজ্ঞতা হলো, প্রথম দেশ ছাড়ছি, এবং তখন আমি দেখলাম যে আমার তো আমেরিকার বৃত্তান্ত না মানুষকে নতুন করে শোনানোর কিছু নেই, কারণ আমেরিকা অনেকেই ঘুরেছে এবং অনেকেই সে সম্বন্ধে লিখেছে এবং অনেকে জানে। সুতরাং আমি যদি লিখি আমাকে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে। সেই জন্য এই নাম্বারটা সাজেশন করেছিল আমেরিকা, বাঙালির আমেরিকা দর্শন, দিব্যেন্দু। ভবকুঁড়ের বাইরে দূরে, না এটা না, ওই বাঙালির আমেরিকা দর্শন, হ্যাঁ, ওইটা সাজেস্ট করেছিল দিব্যেন্দু। তুই এইভাবে খুব ভালো, ওই নামটা আমি নিয়ে নিলাম, সেই নামে আমি লিখেছি। তো ওই সময় লিখতে লিখতে আমি নানা রকমের এই মানে ছোটখাটো সব দৃশ্য অনুপঙ্খ বিবরণ দিয়ে গেছি, কারণ আমি যেটা আমাদের লিখতে হবে, লিখতে গেলে এইগুলো মানুষ জানতে চায়, এগুলো আমি লিখে যাচ্ছি। আমার বেশিরভাগ লোকে লেখে না, আমি লিখলাম। খবর কাগজ, ওখানে কিরকম খবর কাগজ বেরোয়, এটা নিয়ে মানুষের তো মাথা কামানোর কিছু কাজ, কিন্তু আমি সেখানে খবর কাগজটা কিরকম সেটা লোককে জানালাম যে এরকম খবর কাগজ বেরোয়, যারা আমেরিকা যায়নি। এখন তো সবাই আমেরিকা যাচ্ছে, আর বলার কিছু নেই, সবাই জানে। সেটা কি এইটা একটা কারণ যে অন্যরা লেখে না, নাকি আপনার মনে হয়েছিল যে এটা নিয়ে লিখলে খুব চিত্তাকর্ষক কাহিনী একটা হতে পারে? না, ওইসব ভাবি না আমি কখনো, চিত্তাকর্ষক হবে কিনা আমি ভাবি না, কিন্তু আমি ভাবছি যে আমার মতো করে আমি লিখতে পারলাম কিনা। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে পাঠক আমার লেখা পড়বেন, হয়তো পড়বেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাকে যদি লিখতে হয় তাহলে আমাকে আমার মতো করে লিখতে হবে। আমি যা ভাববো, আমার মতো করে যা ভাববো, আমি সেই মতো লিখবো। এই আমার মতো করে ভাবা এবং আমার মতো করে লেখা, এটা আমার চ্যালেঞ্জ। আমি যা ভেবেছি, যখন আমি ভাবছি একরকম, লিখতে গিয়ে অন্যরকম হয়ে যাচ্ছে, তো হতে পারে, বেশিরভাগ সময় হয় এটা, যে আমি ঠিক মতো লিখতে পারছি না, যে কারণে লেখা সম্পর্কে খুব খুঁতখুঁতে। যে আমার এই স্বপ্নের ভিতরে মৃত্যু লিখতে আমার 2.5 বছর লেগেছিল, ওই কারণে ওই খুঁতখুঁতে বলে, মানে ওই বারবার একটা বিবরণ লিখছি, সেটা হচ্ছে না, ভাষার অভাবে, শব্দের অভাবে, কোন ভাষা কোন শব্দ কিভাবে ব্যবহার করবো, এটা হচ্ছে না। এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার হাতের বাইরে চলে যাচ্ছে। তো সুতরাং ওইভাবে লিখতে লিখতে আমি পাঠকের কথা ভাবি না, কিন্তু আমি ভাবি আমার নিজের কথা, আমি যা ভাবছি তা লিখতে লেখা হচ্ছে কিনা। এই ভাবতে ভাবতে লিখতে লিখতে আমার এই জিনিসটা হয়েছে আর কি, ফলে এইভাবে লেখা। এই সাক্ষাৎকারের একদম শেষ অংশে আমরা উপনীত। আপনাকে একটু টাইম মেশিনে চড়ে ফিরিয়ে নিয়ে যাই সেই যুগটায়, যেই যুগের আপনি অন্যতম প্রতিনিধি, যেই যুগের মানুষজন আপনার অভিন্ন হৃদয় বন্ধু। এই একটু শক্তি সুনীলের ওই সময়টায় আপনাকে একটু ফিরিয়ে নিয়ে যাই। খুব জানতে ইচ্ছে করে যে সেই সময়টা কেমন ছিল, মানে এই যে আড্ডা, মানে আমি ভাবছি যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, নীরেন চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এরা বসে আড্ডা দিচ্ছেন, মানে আমার প্রতিটা রোমকূপ খাড়া হয়ে যাচ্ছে, মানে রোমাঞ্চে এবং মানে রোমান্টিসিজমের জন্য। তো আপনার ক্ষেত্রে মানে এদের সঙ্গে সম্পর্ক বা সাহিত্যের আদান প্রদান, এটা কিরকম, সেই সময়টা কিরকম ছিল? সময়টা খুব অদ্ভুত ছিল। সময়টা অদ্ভুত ছিল মানে দেখো, এখন যেরকম মানুষ একটা সহজেই খাড়াখাড়ি দেখতে পাই, এখন তুমি চট করে বন্ধুত্ব ভেঙে যায়, চট করে ও শত্রু হয়ে যায়, এরকম একটা হয় না এখন। কিংবা লেখালেখি নিয়ে পারস্পরিক একটা রেষারেষি, একটা পরস্পরকে অ্যাভয়েড করা, এসব নানা রকম হয় এখন।
আমাদের আমলে ব্যাপারটা একদম তা ছিল না, একদমই তা ছিল না। যেমন শক্তি একটা ভালো কবিতা লিখলো, আমার মনে হলো যে আমারই কৃতিত্ব, শক্তিকে যে জড়িয়ে ধরলাম। আর সুনীল একটা ভালো লেখা লিখলো, সেটা যেন মনে হলো আমারই কৃতিত্ব, আমি যেন এটা লিখেছি, এরকম করে সুনীলকে গিয়ে একটা অভিযোজন জানালাম। আর সুনীল উল্টে আমাকে কোনো একটা লেখা পড়ে। কিন্তু আমরা আবার সাহিত্য নিয়ে আলোচনাও করতাম না। সাহিত্য নিয়ে আমাদের আলোচনার টেবিলে আড্ডা যখন দিতাম, তখন সিনেমা নিয়ে হচ্ছে, ক্রিকেট নিয়ে হচ্ছে, নানা রকম বিষয় নিয়ে হচ্ছে, সাহিত্য টাহিত্য নিয়ে আমরা খুব একটা কথা বলতাম না। আর ব্যাপারটা ছিল ভালোবাসার। এই ভালোবাসার ব্যাপারটা এমন ছিল আমাদের মধ্যে, যেমন সিরাজ, অতীন, তুই তোকারি সম্পর্ক, শক্তি, তুই তোকারি সম্পর্ক। সুনীলকে আমি আপনি বলতাম, সুনীল আমাকে আপনি বলতো। সুনীল ছাড়া সকলের সঙ্গে মোটামুটি, মতি নন্দীর সঙ্গে আমার আপনি আপনি সম্পর্ক ছিল। আর সকলের সঙ্গে তুমি তোকারি বা এরকমই সম্পর্ক ছিল। তো এইটা একটা আমাদের মধ্যে ছিল যে পরস্পরের খোঁজ খবর নেওয়া, পরস্পরের ভালো মন্দের শরীর খাওয়া, এবং পরস্পরকে ভালোবাসা, এই ব্যাপারটা খুব ভীষণভাবেই ছিল। আর তখন তো গ্যাজেটের যুগ নয়, বুঝতেই পারছো। আমরা অধিকাংশই মোটামুটি সমান একটা ইকোনমিক মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা। আমার তো তখন মানে কি বলবো, একেবারে খুব মানে খারাপ অবস্থা মনিটারিলি। সুনীল একটু ভালো, শক্তিরও খুব খারাপ অবস্থা, এরকম নানা রকম অবস্থায় আমরা ছিলাম। কিন্তু ওই পরস্পরের প্রতি একটা ভালোবাসা, আড্ডা, কফি হাউসের আড্ডা, কফি হাউসে আমাদের আড্ডার প্রস্তুত, আমাদের তো বৈঠকখানা ছিল না, কোথায় বসবো, ওই যে যার কাজে ব্যস্ত, কে টিউশনি করছে, কে এটা করছে সেটা করছে, এই মাস্টারি করতাম, ওই কফি হাউসে আড্ডা দিতাম, এইরকম বন্ধুত্ব। তারপরে যখন আমি বেশ একটু বয়সে 40-এর পর আমি যখন আনন্দবাজারে চাকরি পেলাম, তখন সুনীল আর আমি এক ঘরে যখন হলাম, তখন সুনীলের সঙ্গে প্রচণ্ড আড্ডা হতো। ওই আসতো 3টের সময়, আর আমি বেরোতাম, আমরা 6টা 6:30 সময় বেরোতাম। আর দুজনে বসে, তখন আমাদের ঘিরে অনেক লোকজন আসতো, সবাই মিলে আড্ডা হতো। সে মহা মানে কি বলবো, একটা অত্যন্ত রূপকথার মতো ভালো দিন কেটেছে। অদ্ভুত। আপনাদের এই আড্ডাগুলো যদি টেপ করে রাখতেন, মানে কথোপকথনগুলো, মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের মধ্যে আড্ডা হচ্ছে, আমি ভাবছি মানে এটা যদি টেপ করা থাকতো, আমাদের অনেক, আমার মনে হয় ভাবনা চিন্তার রসদ আমরা পেতাম কি নিয়ে। কিন্তু এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে আপনাদের মধ্যে সাহিত্য নিয়ে আড্ডা হতো না, ক্রিকেট নিয়ে, সিনেমা নিয়ে, সিনেমা নিয়ে না এরকম জিনিস নিয়ে, পলিটিক্স নিয়ে আলোচনা হতো। আমি হয়তো সুনীলকে বলে, আরে আপনি কেন পলিটিক্স করছেন, পলিটিক্স করলে আমাদেরও তো ও তো সিপিএম করতো শেষ দিকে, ও তো কোনো পলিটিক্স করার কথা নয়, ওর করতেও না। কিন্তু কি করে যেন একটা বেশি বয়সে এসে সিপিএম করতে শুরু করলো। আমি বললাম যে কোনো সাহিত্যিকেরই পলিটিক্স করতে গেলে একটা সেক্টারিয়ান আউটলুক হয়ে যায়, তখন ওই ও খারাপ আমি ভালো এরকম সব হয়ে যায়, সেটা না করাই ভালো। সাহিত্যিকের একটু নিরপেক্ষ থাকা দরকার আর কি। যাই হোক, করতেই। এবং তখন তো মানে যে সময়ের কথা বলছেন, তখন তো সুনীল গঙ্গোপাধ্যায় সুপারস্টার, তখন মানে নীরা হয়ে গেছে, আত্মপ্রকাশ ইত্যাদি তো সবই হয়ে গেছে। তো সেই সময়ে প্রথম আলো তো কোথায় হয়ে গেছে তখন, আমাদের প্রথম আলো কোথায় লেখা চলছে তখন? আমার সঙ্গে আলাপ, তখন শুধু কবিতা লেখে, সেই আমল থেকে আলাপ তো অত পরে নয়, এগুলো তো আমার সামনেই লেখা হয়েছে, নীরা সবই আমার সামনে লেখা হয়েছে। ঠিক, সেখান থেকে যদি মানে ওই আড্ডাটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যদি বইমেলায় চলে যাই, বইমেলার একদম শুরু থেকে আপনারা দেখেছেন মানে এখন যে মানে খুব ঝাঁ চকচকে, খুব অনেকটা বড় জায়গা জুড়ে, এইটা আমাকে এই বইমেলার বীজ বপনটা আমাকে একটু বলুন। যখন প্রথম হলো তখন আমরা একটু হেসেছিলাম যে এত কিছু মেলা হয়, রাস মেলা হয়, তারপরে মেলা হয়, নানা রকম মেলা হয়, রথের মেলা হয়, কিন্তু কথা হচ্ছে বই মেলাটা কি অদ্ভুত ব্যাপার। তো যখন ভিক্টোরিয়ার পাশের এটাতে গ্রামটাতে প্রথম বই মেলা শুরু হলো, আমরা গেলাম কৌতূহল বসত, তখন তো লোকজন হতো না, তখন কিছু কিছু লোক আসতো, ঘুরে বেড়াতো কৌতূহল নিয়ে আর কি, বইপত্র ঘাটতো, চলে যেত, কিনতো না, যাই হোক। কিন্তু মজা হলো যে আমরা ওখানে একটা আড্ডার জায়গা পেলাম, ওই আনন্দ পাবলিশার সামনে একটা বড় ছাদ, তারতলা চেয়ার পেতে দিত, ওখানে বসে আমি, সুনীল, শক্তি বা যেই আসতো ওখানে বসে। আমি ভাবছি বইমেলায় একটা ছাতা
তার নিচে বসে কারা আড্ডা দিচ্ছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। তো এখনকার যুগে তো মবড হয়ে যেতেন সেলফির জন্য, মানে লোকে তিতিবিরক্ত করে মারতো এখনকার যুগে। তো সেইখান তো সেই বইমেলা শুরু হলো সেইভাবে। তারপরে আপনারা পুরো বইমেলার উত্তরণটাও আপনারা পুরো দেখলেন। হ্যাঁ, তখন তো বই বিক্রি হতো না বা বই মেলা করে লাভ হতো না, প্রকাশক বা বুক সেলারদের লাভ হতো না, তারা লোকসান করে বই মেলা করতো। তো এইভাবে আস্তে আস্তে শুরু হলো। তারপরে এটা চলে গেল পার্ক স্ট্রিটের মুখটায়, ওইখানে বই মেলাটা অনেক বড় হলো। তখন ইট ওয়াজ এ সাকসেস, তখন লাভ হচ্ছে, মানে প্রকাশকদেরও বই বুক সেলারদের লাভ হচ্ছে, প্রচন্ড লাভ হচ্ছে। তারপরে তো আস্তে আস্তে সেই ইয়েতে গেল, ওই তোমার বাইপাসের ধারে, তারপরে সল্টলেকে চলে গেছে। প্রথমে তো স্টেডিয়ামের পাশে হয়েছিল, সেটা তো ভালো হয়নি, এখন তো একদম বইমেলা প্রাঙ্গণ হয়ে গেছে এখন। সুতরাং এই একটা যে উত্তর সেটা আমরা দেখেছি, এবং বইমেলার সাকসেস, বইমেলার যে আস্তে আস্তে বইমেলা কোথায় উঠে গেল এবং সমস্ত দেশকে প্রভাবিত করলো। এখন তো গায়ে গঞ্জে সব জায়গায় বইমেলা হচ্ছে, আগে তো এটা ভাবতে পারতো না লোকে। এখন তো কোথায় এটা বইমেলা হচ্ছে বলো, এখন সরকারও বইমেলা করছে। পশরা সাজি যেটা মুর্শিদাবাদে তো হয়, যেমন মুর্শিদাবাদে একটা প্রপার বইমেলা হয়, যেমন এইটা আমি একটা জানি, হাওড়ায় হয় সেটা আমি জানি। এইটা কি আপনার মনে হয় এটা একটু বিতর্কিত না, সেটা আপনার থেকে জানতে চাই যে এই বইমেলা যদি বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় হতো তাহলে কি এতটা জনপ্রিয় হতো? মানে বাঙালিদের মধ্যে যে বই পড়ার চলটা, মানে কিনে পড়বো, পছন্দের সাহিত্যিকের স্বাক্ষর নেব, যেটা আমিও নেব, সাক্ষাৎকার শিখে আমি বই নিয়ে এসেছি, সেইটাকে অন্য জাতির মধ্যে আপনি যেহেতু দেশ বিদেশ ঘুরেছেন, অন্য জাতির মধ্যে এতটা দেখতে পান? বই নিয়ে যখন রাশিয়া বা আমেরিকা বা সব জায়গায় কিন্তু বইয়ের নিয়ে আগ্রহ এখনো আছে, কদর রয়েছে, এখনো কদর রয়েছে, এবং তারা বই পড়ে। এখনো দেখবে তুমি টাইমস, নিউ ইয়র্ক টাইমসে এখনো সেই বেস্ট সেলারের লিস্ট বেরোয়, এবং সেটা সত্যি সত্যি মানে ইয়ে নয়, চাপানো নয়, ব্যাপার নয়, কৃত্রিম ব্যাপার নয়, সেখানে সত্যি সত্যি বই ওরকম বিক্রি হয়। আর মানুষ এখনো প্রচুর বই পড়ে। আমাদের দেশে বরং ওই মোবাইল দেখছি বলে বই পড়বো না, রিল দেখছি বলে বই পড়বো না, এই ব্যাপার স্যাপার ওদের তা নেই। ওরা রিল দেখা বা যাই হোক বইটা পড়ে, বই পড়ে বলে বইয়ের বিক্রি এখনো আছে। মানে এরকম মানে যাকে বলি আমরা অবজেক্ট, বই অবজেক্ট হিসেবে লোকে পড়ে এখন। ওই আবার ইয়েও দেখেছি, ইবুক পড়ছে ট্রেনে বসে, তাতেও দেখছি বসে বসে ইবুক পড়ে যাচ্ছে। প্রথম ইবুক দেখলাম আমেরিকায়, একটা ট্রেনে যখন যাচ্ছিলাম তখন দেখছি সামনে বসে একজন ওই সুইচ টিপে টিপে পাতা পাল্টাচ্ছে, কিন্ডল পড়ছে। তো আমি দেখলাম যে এটা ভালো ব্যাপার, এটা খারাপ ব্যাপার নয়। ভবিষ্যতে হয়তো এই বই আমরা পাবো, কারণ কাগজের তো আকার পড়বে, একদিন গাছপালা কেটে কাগজ তৈরি হয়, সেগুলো বন্ধ হয়ে যাবে হয়তো একদিন, হতে পারে তখন ইবুকই লোকে পড়বে, তা পড়ুক না, বই তো পড়ছে। এইটা আমার খুব ভালো লাগলো যে আপনার ওই ঔদার্য বা গ্রহণযোগ্যতাটা রয়েছে, আপনি একেবারে মানে প্রযুক্তিকে দুঃসাই করছেন না কখনোই, কারণ আপনি বলছেন যে এটাই ভবিষ্যৎ হতে চলেছে। তাই হবে, তাই হবে। এইটা আমাকে অভিনেতা শঙ্কর চক্রবর্তী একটা সাক্ষাৎকারে দারুণ বলেছিলেন, এটা আমার মাথায় এসে গেল। উৎপল দত্তের ছাত্র ছিলেন, বলছেন যে একজন উৎপল দত্তকে সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি অবসর সময় কিভাবে কাটান, উৎপল দত্ত বলছেন অবসরটা আবার কি ভাই? বলছে না, এই সিনেমা, নাটক, শিক্ষকতা, তারপর কি করেন? কেন? বই পড়ি। বই পড়া কি অবসর নাকি? বই পড়া তো কাজ। তো মানে উৎপল দত্ত অননুকরণীয় ভঙ্গিতে বলেছিলেন আর কি। এবং যেটা জিজ্ঞেস করতেই হবে সেটা হচ্ছে আপনি ক্রিকেট খেলার প্রতি আপনার প্রেমের জন্ম কিভাবে? মানে আমরা সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার নিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রবন্ধ পড়েছি, এবং ওই প্রবন্ধ পড়লে বোঝা যায় শুধু ক্রিকেট রোম্যান্টিক নন, আপনি রীতিমতো ক্রিকেট দেখেন এবং বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। এইটা কিভাবে হলো? একটা কথা বলি যে ছেলেবেলা থেকে খেলাধুলার প্রতি আমার প্রচন্ড আকর্ষণ, ছেলেবেলা থেকে। আচ্ছা। তার একটা কারণ হচ্ছে বাবা খুব ভালো খেলোয়াড় ছিলেন, বাবা ক্রিকেট, টেনিস, ফুটবল সবই খেলতেন, হকিও খেলতেন, এবং সেগুলো কিন্তু আপনার উপন্যাসে রয়েছে। হ্যাঁ, খেলা। আর তাতে এবার বাবা আবার টেনিসটা ভালো খেলতেন, ক্রিকেটটা ভালো খেলতেন, তো এই থেকে আমার ক্রিকেটের প্রতি প্রীতি। আর ক্রিকেট নিজেও খেলতাম, এক সময় ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, সবই খেলতাম। টেবিল টেনিসে খুব ভালো খেলতাম, টেবিল টেনিসে আমি চ্যাম্পিয়ন ছিলাম কলেজে। আচ্ছা, যাই হোক, তো খেলাধুলার প্রতি আকর্ষণ, সব খেলার প্রতি আমার কোনো ক্রিকেট প্রীতি আছে বলে যে অন্য খেলা নয়। আমি রাত জেগে তোমার ওয়ার্ল্ড কাপ দেখি ফুটবলের, তারপরে তোমার অলিম্পিক দেখি, বক্সিং দেখি, খুব
ভালোবাসি। মেয়েদের ব্যাডমিন্টন দেখি, ছেলেদের ব্যাডমিন্টন দেখি। তারপরে ধরো এই যে আমাদের নীরজ, যে আমাদের জ্যাভলিন থ্রোয়ার, তার সবই মানে সবকিছুই আমার ভালো লাগে। ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখলেন? উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল? হ্যাঁ, মেয়েদের ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখলাম। সব তো দেখা আমার কাজের মধ্যেই পড়ে, সবসময় দেখি। এই খেলার প্রতি আমার আকর্ষণ চিরকাল। আর খেলার মাঠটাকে আমার খুব মানে একটা খেলার মাঠ দেখলে আমার বুকটা জুড়ে যায়। আমি মজা হয়েছে বিদেশে আমেরিকায় একটা বাচ্চারা ফুটবল খেলছিল, মানে 10-12 বছরের বাচ্চারা। তারা কিন্তু সুটেড বুটেড, খালি পায়ে নয়, সব সুটেড বুটেড। এবং আমি দাঁড়িয়ে খেলা দেখছি, সবাই আমাকে ডাকছে চলে কি দেখছেন? খেলা দেখছে, খেলাটা দেখতে দাও। দাঁড়িয়ে দেখছে কিরকম খেলে। দেখলাম ওদের কোচ আছে, সে কোচ ওদের খেলা শিখিয়েছে। হ্যাঁ, কাজে ওদের বল ধরা, বল ছাড়া, বল পাস করা, এগুলো মোটামুটি একটা প্রফেশনাল স্টাইল আছে। বাচ্চা বাচ্চা ছেলে, কিন্তু ভালো খেলছে। তাই আমি বুঝলাম যে এরা কত উন্নত ট্রেনিং পায়, আমাদের ছেলেরা তো পায় না, মুশকিল। ইডেন গার্ডেন্সেরও নিশ্চয়ই স্মৃতি আছে সেরকম? অনেকবার গেছি, মানে সল্ট লেক স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স ডেফিনেটলি আছে, যৌভারতী এবং ইডেন গার্ডেন্স। এবং সেটা যখন গোসাইবাগানের ভূতে কেউ ক্রিকেট খেলে বা হেতমগড়ের গুপ্তধনে যখন একটা বাঁদর বলটা নিয়ে গাছের উপর উঠে পড়ে, তখন এবার বুঝতে পারছি সেই বীজ বপন বা সেই পুরোদ্গম কিভাবে হয়েছিল। আপনাকে অজস্র ধন্যবাদ এবং অকুণ্ঠ কৃতজ্ঞতা। আপনি মানে আপনার হাঁটুর বয়সী চুনোপুঁটিদের এতটা সময় দিলেন, মানে এই সাক্ষাৎকারটা আপনার না দিলেও চলতো, কিন্তু আমরা বঞ্চিত হয়ে যেতাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই অদ্ভুত জগৎ থেকে। তুমি আমার তো সন্তানের মতো, আর তুমি খুব ভালো প্রশ্ন করেছো। ভালোই লাগলো তোমার সাথে কথা বলে। আর আমি তো এখন এই বুড়ো বয়সে কথা বলা ছাড়া আর কি করবো বলো, একটু দেখার এই কথা বলা। ভাগ্যিস এইটাই আমি বাড়ি নিয়ে যাবো, এটাই আমার কাছে অস্কার, যে মানে খুব খুব উল্টো পাল্টা কিছু জিজ্ঞেস করিনি। না, খুব ভালো জিজ্ঞেস করেছি। থ্যাংক ইউ। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দ্য লাস্ট অফ দ্য মহিকানস, অন্যতম সেই যুগের প্রতিভু, আজ আমাদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে ব্রতী হলেন। তাকে ধন্যবাদ, এবং আপনারা যারা সাক্ষাৎকার দেখলেন